कृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशन्तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दस्यान्ये वैये च पार्षदा रामकृष्णगत प्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम् सर्वांस्तान् प्रणमाम्यहम्। আমরা জানি যে শ্রী রামকৃষ্ণের জন্মদিন 18 ফেব্রুয়ারি 1836 বুধবার। তার আবির্ভাব তিথি ফাল্গুন শুক্লা দ্বিতীয়া। আর সাধারণভাবে তার জন্মতিথির পরবর্তী রবিবারে জন্ম উৎসব পালিত হয়ে থাকে। আজকের স্বামীজির কথায় আমরা আলোচনা করব শ্রী রামকৃষ্ণ জন্মতিথি ও উৎসবে স্বামীজির যোগদান এবং স্বামীজিকে বিভিন্ন রূপে আমরা যে পাই সেই রকম 9টি রূপ নিয়ে আলোচনা করবার ইচ্ছা। ঠাকুরের প্রথম জন্ম উৎসব 1881-তে হয়। সেটি বুধবার পড়েছিল এবং সেটি তার জন্মতিথিও বটে, 2রা মার্চ সেই দিন। এখন এটিকে শুধু জন্মতিথি বা জন্ম উৎসব না বলে সন্ধি বা সমাস, ঠিকভাবে বলতে গেলে সমাসবদ্ধ করে জন্ম তিথি উৎসব বলা যেতে পারে। আসলে 1881-তে যে শুরু হলো, এরপরে 81, 82, 83 3 বছরই জন্মতিথি এবং উৎসব একসাথে পালিত হয়েছিল। সেই জন্য বলা হচ্ছে জন্মতিথি উৎসব। লাটু মহারাজের স্মৃতিতে রয়েছে, তিনি বলছেন, এ উৎসব রামদত্ত সুরেশ মিত্র দ্বারা তিনি থাকতেই করিয়েছিলেন। একদিন ঠাকুর অবতারদের বিষয়ে, তাদের তিথি, জন্ম বৃত্তান্ত ইত্যাদি বিষয়ে ভক্তদের বলছিলেন। সকলে তাকে জিজ্ঞাসা করলেন, আপনার জন্মতিথি কবে? ফাল্গুন শুক্লা দ্বিতীয়ার কথা জেনে নিয়ে রামদত্ত সুরেশ মিত্তির প্রমুখ ভক্তেরা বললেন, আমরাও উৎসব করব। তা সেইভাবে শুরু হয়। সেই সময় 150-200 লোক হতো, কীর্তন, গান বাজনা, পদাবলী এইসব হতো। আর যা জিনিস বাঁচত গরিবদের বিলিয়ে দেওয়া হতো। 81 থেকে 83 এই 3 বছর, আগেও বললাম যে একই দিনে তিথি এবং উৎসব পালিত হয়েছিল। স্বামীজির যোগদান নিয়ে আমরা আলোচনা করছি। 81 সালে মার্চ মাসে যে তিথি বা উৎসব হলো, স্বামীজি তখনও ঠাকুরের কাছে আসেননি। ঠাকুরের কাছে এসেছিলেন 81 ডিসেম্বরে। সুতরাং সেই দিন তার যোগদানের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু পরের যে 2 বছর 82 আর 83, সেই 2 বছরেও স্বামীজির যোগদানের বিষয়টি অবিসংবাদিত নয়। একদম নিঃসন্দিগ্ধভাবে বলা যায় না 82 এবং 83-তে স্বামীজি ছিলেন তিথি উৎসবে। কেননা 82-তে ঠাকুরের জন্মতিথিতে দেখি সেই দিনের বিবরণে মনমোহন মিত্র রামচন্দ্র দত্তের রচনা অনুসারে সেদিন নরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন। সকাল 9টার সময় কেদারবাবু, নরেন্দ্র ও অন্যান্য কয়েকজন ভক্তের উপস্থিতিতে ঠাকুর সমাধিস্থ হন এবং নরেনের যে গান চিন্তয় মম মানস হরি, এই গান শুনে
তার সংজ্ঞা ফিরে আসে। পরে তিনিও গানে গলা মিলিয়েছিলেন, কিন্তু এটি রামদত্ত বা মনমোহন মিত্রের রচনা অনুসারে। কিন্তু লাটু মহারাজের স্মৃতিকথা অনুসারে সেই দিন উৎসবে ৮২-তে নরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন না। তিথি উৎসবের পরের দিন নরেন্দ্রনাথকে লাটু মহারাজ জিজ্ঞাসা করেন, কাল উখানে কত উৎসব হলো, আপনি যান নাই কেন? আপনাকে উনি অনেক খুঁজেছেন, আমার সঙ্গে আজ উখানে চলুন, উনি আপনাকে দেখতে চান। সুতরাং এতে গেল ৮২-র কথা। আর ৮৩-তেও ওই রবিবারেই একই সাথে উৎসব এবং তিথি পালিত হয়েছিল। আরেকটি উল্লেখযোগ্য হলো এই ৮৩-তে আজকের তারিখে এই তিথি উৎসব পড়েছিল ১১ই মার্চ। তা সেই প্রসঙ্গে কথামৃতে বিশদ বিবরণ রয়েছে। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন, একে বসন্তকাল, বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে, তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। ভবনাথ রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। এরপরে দুপুরে আহারের পর মনমোহন নবচৈতন্য ভক্তেরা ঠাকুরের কাছে আসবেন। উত্তর পূর্ব বারান্দায় কীর্তন হয়েছিল সেবারে। ঠাকুরও ভাবে নৃত্য করেছিলেন এবং ভক্তেরা সেদিন তাকে গোরে মালা দিয়ে সাজিয়েছিলেন। পঞ্চবটিতেও গান হয়েছিল। এইসব বিবরণ রয়েছে এই ৮৩-র উৎসবের তিথি বা উৎসবের একই দিনে। কিন্তু এই দিনের বিবরণে কথামৃতে নরেন্দ্রনাথের কোনো উল্লেখ নেই। ৮৪ থেকে প্রথম ৩ বছর পর ৮১, ৮২, ৮৩-র পর ১৮৮৪ থেকে জন্মতিথি ও উৎসব ভিন্ন অনুষ্ঠান রূপে পালিত হতে থাকে। সে বছর ঠাকুরের হাত ভাঙার দরুন উৎসব পালিত হয়েছিল মে মাসের শেষ রবিবারে। ৮৫-তে গিয়ে দেখি ঠাকুর একটু ব্যগ্র হয়েছেন উৎসবের ব্যাপারে। দেখছি যে এর একটি কারণ হতে পারে যে ৮৬ সালে পরের বছর তিনি অসুস্থ হয়ে পড়বেন, কাশীপুরে অবস্থান করবেন, তার জন্মের জীবৎকালের স্থূল শরীরে শেষ বছর। সেই জন্যই কি ৮৫ সালে ঠাকুর একটু ব্যগ্র? তিনি জন্ম উৎসবে ভক্তদের যোগদান বিষয়ে কিছুটা অধীর হয়ে উঠেছেন। বৈকুণ্ঠনাথ সান্যালকে নিমন্ত্রণ ছলে বলছেন, হাঁ গা, এরা কাল আমার জন্ম উৎসব করবে, তুমি আসবে না? তারপরে সেই দিন গান চলছে, গানের মাঝেই ঠাকুর বারবার জিজ্ঞাসা করছেন, এখনো নরেন এলো না? তারপরে নরেন আসার পর তাকে দেখে আহ্লাদিত হয়ে বলছেন, ওই নরেন এসেছে। নরেন্দ্রের জানু এক পা দিয়ে স্পর্শ করছেন। বাবুরামকে বলছেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। কীর্তন শেষে নিজেই ঠাকুর নরেনকে আদর করে মিষ্টি প্রভৃতি খাওয়াতে লাগলেন। আবার দুপুরে খেতে বসে ২-৪ গ্রাস খেয়েই ঠাকুর আবদার করলেন নরেনের গান শুনে তবে খাবেন, গান শুনতে শুনতে খাবেন। ভক্তেরা সহজে চাইছেন না, কারণ ঠাকুরের ভাব হলে গান শোনার সময় তো খাওয়ার ব্যাঘাত ঘটবে। কিন্তু ঠাকুর বালকের মতো আবদার করতে থাকলেন। অগত্যা স্বামীজি তখন নরেন্দ্রনাথ নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি এই গানটি গাইলেন। ঠাকুর যথারীতি সমাধিস্থ হন। পরে ওম কালী ব্রহ্মময়ী আনন্দময়ী নামে তার মন নেমে আসে। এটি গেল ১৮৮৫-র কথা। ১৮৮৬-তে দেখি যেটি শেষ প্রকটকালে তার শেষ জন্মোৎসব কাশীপুরে ৭ই মার্চ হয়েছিল। সেদিনও নরেন্দ্র অনেক গান শোনান। আর কাশীপুরের বাগানের যে মালিক ছিলেন তার সাথে তিনি অনুরোধ করেছিলেন তার সাথে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের আলাপ পরিচয় করিয়ে দেন।
শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর এই তিথি উৎসবের তৃতীয় পর্যায়ের সূত্রপাত। প্রথম পর্যায়ে হচ্ছে প্রথম 3 বছর 81, 82, 83 একই দিনে তিথি ও উৎসব উদযাপন। দ্বিতীয় পর্যায় 84, 85, 86। তারপরে ঠাকুরের দেহ অপ্রকট হলেন। ঠাকুরের অপ্রকট হওয়ার পরে এই তৃতীয় পর্যায় শুরু হলো। সেই সময় দেখি বরানগর মঠে সাধারণভাবে, সহজ সরলভাবে তিথি পূজা পালন করতেন ত্যাগী সন্তানেরা, আর দক্ষিণেশ্বরে খুব বড় করে সাড়ম্বরে গৃহস্থ ভক্তেরা জন্ম উৎসবের সূচনা করেন। দক্ষিণেশ্বরের সেই প্রথম দিককার তিথি উৎসব সম্পর্কে মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, এখন যে তোমরা দেখছো ঠাকুরের এত বড় উৎসব, তখন কিন্তু তেমন কিছুই ছিল না। ঠাকুরের গৃহী ও সন্ন্যাসী ভক্ত মিলে তিথি পূজার দিন দক্ষিণেশ্বরে যাওয়া হতো। রান্না হতো খিচুড়ি ও 2-1টা তরকারি। রান্না বান্না করে ঠাকুরের ঘরে ভোগ দেওয়া হতো। তারপরে বিবরণটি খুব মজার, বলছেন যে 2-4খানা শাল পাতা জোড়া দিয়ে একটা ঠাঁই করা হতো, তাতেই খিচুড়ি আর ওই তরি তরকারি ঢেলে দেওয়া হতো, আর আমরা ওই পাতের চারপাশে গোল হয়ে খেতে বসতুম। খেতে খেতে পরস্পরকে ধাক্কা দিতে দিতে খুব আনন্দ করতুম। আরও লিখছেন, যদি কেউ বা দেরি করে এসেছে সেও বসে পড়ল, আর একজনের হাতের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে খেতে আরম্ভ করলে। কারুর কোনো রাগ অভিমান নেই, সকলে যেন এক মন এক দেহ হয়ে গেছে। এরপর 1894 সালে চিকাগো বক্তৃতার পরের বছর তার উত্তরকালে আরম্ভ হলো এই তিথি উৎসবের চতুর্থ পর্যায়। তখন উৎসবের আয়োজনে এগিয়ে এলেন ঠাকুরের ত্যাগী সন্তানেরা, এবং স্বামীজি আমেরিকা থেকে তাদের পথ নির্দেশ বা অন্যান্য যে সকল নির্দেশনা সেগুলো দিতে লাগলেন। এবং এর পরে এই উৎসবের চরম পরিণতি দেখা গেল 1897-এ। স্বামীজি বিদেশ থেকে ফিরে এলেন। সেবার বিশ্ববিজয়ী বিবেকানন্দের যোগদানে তিথি উৎসব এক অন্য মাত্রা পেয়েছিল। এরপর 98-এ উৎসব উঠে এলো গঙ্গার এই পারে দায়েদের ঠাকুর বাড়িতে, গঙ্গার পশ্চিম কূলে। তারপর 99-তে এখন নতুন যে জমি মঠের, সেই সময়কার এখনকার যে মঠের জমি, সেখানে এই তিথি উৎসবের প্রচলন বা শুরু হয়। এত কথা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এগুলো সব তথ্য মূলত এই তিথি উৎসব উপলক্ষ করেই স্বামী বিবেকানন্দকে আমরা নানা রূপে নানাভাবে পাই। কখনো তিনি গায়ক ও বাদক, কখনো বক্তা ও লেখক, কখনো কর্মী ও সংগঠক, আবার কখনো ধ্যানী ও পূজারী রূপে তিনি স্বামীজি এই উৎসবে যোগদান করেছেন। ঠাকুরের এই সাংবাৎসরিক আরাধনায় একদিকে তিনি যেমন উদ্যোগী প্রবর্তক, এমনকি প্রবাসে বা বিদেশে বসবাস করবার সময়তেও, তেমনি অপরদিকে এই উৎসবের ক্ষেত্রে তিনি ভক্ত বালক, তার বালক সত্তার প্রকাশ দেখি, যিনি বারবার ফিরে আসতে চেয়েছেন শ্রীরামকৃষ্ণ স্মৃতিপুত পঞ্চবটি মূলে, বালক বেশি প্রভুর জন্ম উৎসবে। আমরা পরবর্তী অংশের আলোচনায় বিবেকানন্দের এমনই 9টি রূপ দেখে নেওয়ার চেষ্টা করব। একদম শেষে দিনক্ষণ নিয়ে কিছু আলোচনা করবার ইচ্ছা রয়েছে। তা এই তিথি উৎসবে স্বামীজির নবমূর্তি একাধারে নব মানে 9 সংখ্যাবাচক, আবার নব মানে নতুন। পুরাতন হলেও এই মূর্তি চির নতুন, পুরা অপি নবৈব।
আমরা এই নবরূপে বিবেকানন্দকে আজকে দেখব। ঠাকুরের জন্মতিথির আগামীকাল ঠাকুরের জন্মতিথি দিবস রয়েছে, তার প্রাক সন্ধ্যায় হয়তো এটি শ্রেষ্ঠ রামকৃষ্ণ ইভ উদযাপন। তা প্রথমে দেখি ধ্যানী বিবেকানন্দ। 1886 সাল কাশীপুরে জন্ম উৎসব। ডাক্তার সরকার বিদায় নিলে উৎসব স্মরণ করে ভক্তেরা বাগানে কীর্তনের আসর বসালেন। সকলেই আনন্দিত। দানাদের ঘরে যুবক নিরঞ্জন হেসে হুটোপাটি করছে দেখে রাখাল তিরস্কার করে বলেন, দেখ, ওরকম করলে আর মন কুড়িয়ে আনতে পারবি না, আমি দেখেছি। এখন বেশি সময় জপ ধ্যান কর। তারপর ঘরের এক কোণে, দানাদের ঘরে এক কোণে ধ্যানস্থ নরেন্দ্রকে দেখিয়ে বলেন, ওই দেখ, একজন কেমন গভীর ধ্যানস্থ। কাশীপুরের বাগানবাড়ির একতলায় সেই ত্যাগী পার্ষদদের জন্য নির্দিষ্ট কক্ষের এক কোণে জন্ম উৎসব দিবসে নরেন্দ্রনাথ ধ্যানমগ্ন। এইভাবে অতিবাহিত করেন বেশ কিছুক্ষণ সেদিন। পরে অবশ্য তিনি ধ্যানান্তে সীতাপতি রামচন্দ্র ভজনটি গেয়ে শোনান সকলকে। 1897তেও অদ্ভুত একটি ঘটনা, মানে অদ্ভুত এই কারণে, স্বামীজি তখন বিশ্ববিজয়ী, চিরবন্দিত, কি স্বদেশে কি বিদেশে হয়ে ফিরে এসেছেন। সেদিন স্বামীজি 9টা-10টা নাগাদ দক্ষিণেশ্বরে যাবেন উৎসবে যোগ দিতে। তার আগে দেখি তিনি তখন গোপাললাল শীল এর ঠাকুর বাড়িতে থাকছিলেন। তার আগে সকাল 8টায় আলমবাজার মঠে যান এবং ঠাকুর ঘরে গিয়ে ধ্যানমগ্ন ছিলেন। সুতরাং শুধু উৎসবের দিন নয়, এই তিথি পূজার দিনও তাকে এবং উৎসবের দিনও তাকে আমরা ধ্যানমগ্ন রূপে পাই। এই গেল প্রথম স্বামীজির রূপ, উৎসবে ধ্যানী বিবেকানন্দ। দ্বিতীয়ত দেখি গায়ক ও বাদক নরেন্দ্রকে। এটি যেন নরেন্দ্র বা স্বামীজির সর্বাধিক পরিচিত রূপ। উৎসবের দিনে, বিশেষত শিকাগো পর্বের আগে প্রায় প্রতি তিথি উৎসবেই তিনি গেয়েছেন বা সঙ্গত করেছেন। 1886তে ঠাকুরের অসুস্থতার মাঝেও নরেন্দ্রনাথ গেয়েছিলেন। 1887তে জানুয়ারি মাসে কুমার বৈরাগীরা বরানগরে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেন। সুতরাং নরেন্দ্র তখন বিবিদিশানন্দ। 24শে ফেব্রুয়ারিতে প্রথম রামকৃষ্ণ তিথি পূজা পালন হলো বরানগর মঠে। জানা যায় সেবারে স্বামীজি শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রায় 3 ঘন্টা ধরে ধ্রুপদ, ভজন ইত্যাদি পরিবেশন করেছিলেন। পরের বছর, অর্থাৎ পরের 2 বছর পরে 87 কি 88 কথা মহেন্দ্রনাথ লিখছেন, কুঠিবাড়ির দক্ষিণেশ্বরে বড় ঘরটিতে বৈঠকি গানের আসর বসত। নারায়ণচন্দ্র নামে এক গেরুয়াধারী ব্যক্তি কয়েক বছর গান করেছিলেন, মূলত ধ্রুপদী। 1 বছর নরেন্দ্রনাথও ধ্রুপদ গান করেছিলেন। সঙ্গে পাখোয়াজ সঙ্গত করতেন জগন্নাথ ঘাটের বিখ্যাত পাখোয়াজি গোপাল মল্লিক। তখন এত কীর্তন হয়নি, ধ্রুপদ গান বেশি হতো। নরেন্দ্রনাথও অনবরত গেয়েছিলেন। 1898-এ, অর্থাৎ এর 10 বছর পরে জন্মতিথির দিন, নীলাম্বরবাবুর বাগান বাড়িতে নাট মন্দিরে, এই পাশেই, এখানে সঙ্গীতের আসর বসেছিল। সেই দিনের বিবরণ আছে যে স্বামীজিকে মঠের সন্ন্যাসীরা মনের সাধে খুব করে সাজিয়েছিলেন। কানে শঙ্খের কুণ্ডল, সর্বাঙ্গে ভস্য, মাথায় জটা ভার, বাম হস্তে ত্রিশূল, 2 বাহুতে রুদ্রাক্ষ এবং গলায় রুদ্রাক্ষ মালা। এমনিভাবে শিবের সাজে সজ্জিত হয়ে নেশার ঘোরে
কূজন্তং রাম রামিতি, এই স্তবটি এবং সঙ্গে সঙ্গে রাম ভজন তিনি করছিলেন। কিন্তু কি হলো, সেদিন ভালো বাদক না থাকায়, বাজনাদার বা সঙ্গতে ভালো কেউ না থাকায় বারবার রসভঙ্গ হতে লাগলো। তাই স্বামীজি নিজেই পাখোয়াজ ধরলেন আর শরৎ মহারাজ একরূপ অরূপ নাম বরণ, স্বামীজির যে লেখা গান সেটি গাইলেন। সকলেই মুগ্ধ। তারপর একে একে ঠাকুরের প্রিয় গানগুলি গাওয়া হতে লাগলো। স্বামীজি পাখোয়াজ ছেড়ে আবার কিন্নর কণ্ঠে গান ধরলেন, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। গানটি গিরিশ ঘোষের লেখা। এই ঠাকুরের জন্ম উৎসবকে কেন্দ্র করেই তিনি এটি লিখেছিলেন। সমবেত সকলে স্বামীজির সাথে গলা মেলালেন। এই গানে তাপিতা হেরে হেরে অবনী এসেছ কি সকাতরে, এই লাইনটি, পংক্তিটি বারবার গাওয়া হতে লাগলো। এরপর মজলো আমার মন ভ্রমরা ইত্যাদি গানের পর তিথি পূজার নিয়ম অনুসারে বাদ্য সহকারে গঙ্গায় মাছ ছাড়া হয়েছিল। এরপরে আরেকটি ঐতিহাসিক ঘটনা, ওই দিনেই দুপুরে ভোগারতির সময়ে স্বামীজি নিজেই পাখোয়াজ বাজিয়ে খণ্ডন ভববন্ধন জগবন্দন যে আরাত্রিক সেইটি গেয়েছিলেন। এখানে তিনি একসাথে গায়ক ও বাদক রূপে ধরা পড়েছেন। হরি মহারাজ ঘণ্টা বাজান আর অপরাপর কেউ কেউ কাঁসর ইত্যাদিতে সঙ্গত করেন। মহাপুরুষ মহারাজ পরবর্তীকালে এই আরাত্রিকের প্রসঙ্গে, স্বামীজির এই গায়ক বাদক রূপের প্রসঙ্গে লিখেছেন বা বলেছেন, একে তো তাঁর অর্থাৎ স্বামীজির ভৈরবের মতো দিব্যকান্তি শরীর, তার উপর ভাবে মাতোয়ারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইতেন, সে যে কি এক গম্ভীর ভাবের সৃষ্টি হতো তার কি বলবো। 1901-এও স্বামীজি জন্মতিথির রাতে কালী পূজার সময় কালী কীর্তন করেন। স্বামীজি নিজেই এই খণ্ডানুভব যেটির কথা বলা হলো লিখেছিলেন। ফলে এখানে শুধু গায়ক বাদক নয়, তিনি গীতিকারও বটে, তার লেখক সত্তার পরিচয় পাই। সেই দিক থেকে আমরা তৃতীয় রূপ বক্তা ও লেখক বিবেকানন্দ এই তিথি উৎসবকে কেন্দ্র করে সেই নিয়ে আলোচনায় প্রবেশ করছি। স্বামীজির বক্তৃতা ও লেখা তার পূর্ববর্তী গান বাজনার যে প্রসঙ্গ হলো তা থেকে কোনো অংশে ন্যূন নয়, ছোট নয়। ঠাকুরের উৎসবকে কেন্দ্র করে বিদেশ থেকে স্বামীজি একাধিক পত্র লিখেছেন। লিখিত নির্দেশনা সেসব চিঠিতে রয়েছে। 1885 জন্ম উৎসবের সময়তেই জানা যায় স্বামীজি নিজে ঠাকুরের বিষয়ে কিছু যিনি লিখতে নারাজ ছিলেন, বলতেন যে শিব গড়তে গিয়ে শেষে কি বানর গড়ব, এই ভয় ছিল। সেই তিনি ঠাকুরের একটি ছোট জীবনী ইংরেজিতে লিখে পাঠাতে রাজি হলেন ওই উৎসবকে কেন্দ্র করে। এবং ওই দিন ঠাকুরের জীবন ও বাণী গুরু ভাইদের জনসমক্ষে প্রচার করতে বললেন। চিঠিতে লিখছেন, পুরানো ডৌলে নিমন্ত্রণ ত্যাগ করিবে, আমন্ত্রয়ে ভবন্তং সাশীর্বাদং ভগবত রামকৃষ্ণস্য বহুমান পুরঃসরঞ্চ। ইত্যাকার একটা লাইন লিখে তারপর লিখবে যে ঠাকুরের জন্মতিথি মহোৎসব এবং মঠ চালাইবার খরচের জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। আর এক পাতা ইংরেজিতে লিখিবে, লর্ড রামকৃষ্ণ শব্দের কোনো অর্থ নাই, উক্ত নাম ত্যাগ করিবে। ইংরেজি অক্ষরে ভগবান লিখিবে। তারপর এক আধ লাইন ইংরেজি লিখিয়া দিবে বলে নিজেই দ্য অ্যানিভার্সারি অফ ভগবান শ্রী রামকৃষ্ণ এই শিরোনাম দিয়ে আলমবাজার মঠের পক্ষ থেকে উৎসবের প্যামফ্লেট রচনা করে দিয়েছিলেন। চিঠি বা পত্র নির্দেশ ছাড়াও 1898 সালের উৎসবের সময়
হিন্দু ধর্ম কি এই নামে স্বামীজির একটি লেখা পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয়। সেটি পরে হিন্দু ধর্ম ও শ্রী রামকৃষ্ণ নামে আমাদের যে লীলা প্রসঙ্গের প্রথম অংশ, সেই গুরুভাব পূর্বার্ধ, সেইখানে সেটি সংযোজিত করেন শরৎ মহারাজ। 1898-এ দায়েদের ঠাকুরবাড়িতে উৎসবের একটি চিত্র। উপস্থিত সকল মানুষই আন্তরিকভাবে আগ্রহী। শত শত বাঙালি যুবক সাগ্রহে লক্ষ্য করছিল এবং স্বামীজিকে দেখতে পেয়েই তার পিছু নিয়েছিল এবং চিৎকার করছিল, বক্তৃতা বক্তৃতা, মানে তারা চাইছিল স্বামীজি কিছু বলেন। ইন্ডিয়ান মিরর জানায় স্বামীজি সেদিন উৎসব প্রাঙ্গণে একটি ছোট সময়োচিত বক্তৃতা করেছিলেন। এর আগে 97-এ বিদেশ প্রত্যাগত বিবেকানন্দে দক্ষিণেশ্বরের আগমন প্রভূত উন্মাদনার সৃষ্টি করেছিল। জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা তাদের পরীক্ষা পিছিয়ে দিতে অনুরোধ করেছিল, যাতে রবিবারের জন্ম উৎসব তারা দেখতে পান। সেদিন কালীবাড়িতে প্রশস্ত অঙ্গন, লোকে লোকারণ্য ছিল। স্বামীজির আগমনে হৈ হৈ শব্দ। ঠাকুরের নামের পাশাপাশি স্বামী বিবেকানন্দ মহারাজ কি জয় ধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত। এই দিনও আমরা দেখি যে স্বামীজিকে অনুরোধের জন্য স্বামীজি কিছু বলবার চেষ্টা করেছিলেন, বক্তব্য রাখার, কিন্তু খুব কোলাহলের মধ্যে সেই চেষ্টা সফল হয়নি, তাকে নিবৃত্ত হতে হয়েছিল। এই বক্তা ও লেখক বিবেকানন্দের এই তৃতীয় রূপটির সবচেয়ে উৎসাহব্যঞ্জক, সবচেয়ে মধুময় দিকটি হলো উৎসবকে কেন্দ্র করে তিনি যে নিজেই শুধু বলেছেন বা লিখেছেন তা নয়, অন্যান্যদেরও, বিশেষ করে শিষ্য শিষ্যাদের লিখতে ও বলতে প্রভূত উৎসাহ দিয়েছেন। যেমন দেখি যে শিষ্য শরৎচন্দ্রের সংস্কৃত স্তোত্র এই উৎসব উপলক্ষে লিখেছিলেন তিনি, সেটি শুনে বলেছিলেন স্বামীজি, বেশ হয়েছে, আরও লিখবে। আবার 1899-তে সাধারণ উৎসবের বৈকালিক সভায় নিবেদিতাকে তিনি কিছু বলতে অনুরোধ করেছিলেন। আরও দেখি যে বিখ্যাত যে শ্রী রামকৃষ্ণ পুঁথি অক্ষয় সেনের লেখা, সেটি প্রসঙ্গে স্বামীজি বলছেন, মহোৎসবে শাঁকচুন্নির পুঁথি সকলের সামনে যেন পড়া হয়। সুতরাং এটি তার এই তৃতীয় রূপ। চতুর্থ রূপটি হল প্রবাসী বিবেকানন্দের জন্মতিথি উদযাপন। প্রবাস বলতে এখানে ভারতের বাইরে তো বটেই, বাংলার বাইরেও ধরা যেতে পারে। বাংলার বাইরে স্বামীজির জীবনের যদি দেখি যে 81 থেকে প্রথম যে বছর ঠাকুরের তিথি উৎসব শুরু হলো আর স্বামীজির জীবৎকালের শেষ 1902, এই সর্বমোট 22টি শুক্লা দ্বিতীয়ার উৎসব তিথি তিনি পেয়েছিলেন। তার মধ্যে 1890 থেকে 96 এবং 1900 সালে, অর্থাৎ মোট 8 বছর তিনি প্রবাসী ছিলেন, বাংলার বাইরে ছিলেন, ভারতের বাইরেও কোনো কোনো বছর ছিলেন। এই 8 বছরের মধ্যে 2 বছরের কথা, 1890 ও 96-এর কথা বিশেষভাবে বলা হবে। নিঃসন্দেহে যে পরিব্রাজক জীবনের যে দাবি, সেই অনুসারে আমরা যদি দেখি স্বামীজির জীবন, 1890-তে তিনি গাজীপুরে, 91-তে রাজপুতানার আলোয়ারে, 1892-তে গুজরাটের পোরবন্দরে, 1893-তে হায়দ্রাবাদ ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে, 1894-তে ডেট্রয়েটে, 1895-তে 54 ওয়েস্ট 33rd স্ট্রিট নিউ ইয়র্কে এবং 96-তেও নিউ ইয়র্কে, আর 1900-তে সান ফ্রান্সিসকোতে তিনি ছিলেন বিদেশে প্রবাসী রূপে এই ঠাকুরের তিথি উৎসবের সময়। তো স্বামীজিকে এই সময় ভুলে থাকতেন বাংলাদেশে যে তিথি উৎসব ঠাকুরকে নিয়ে, সেরকমটি মনে হয় না। কেননা দেখি যে এই তারিখগুলো আমাদের জ্ঞাত রয়েছে,
যে কোন তারিখে তিথি এবং উৎসব হয়েছিল এই সব সময়ে আমরা দেখি যে প্রবাসেও তিনি জন্মজয়ন্তী দিবসে কিভাবে কাটিয়েছিলেন, সেটি কিন্তু কি করতেন সেই সব দিনে সেই সব তারিখে, সেটি একটি গবেষণার বিষয়। কিন্তু স্বামীজির চিঠি থেকে জানা যায় 1890 সালের তিথি পূজা উপলক্ষে গাজীপুরের সতীশ মুখোপাধ্যায় মঠে তাজা গোলাপ ফুল ও ডাল পাঠাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা ওই সময় গাজীপুরে জানা যায় যে সেবারে তিথি পূজা ছিল 21শে ফেব্রুয়ারি। স্বামীজি কিন্তু জানুয়ারির 22 থেকে এপ্রিলের প্রথম দিক পর্যন্ত গাজীপুরেই ছিলেন। স্বামী শিষ্য সংবাদ থেকে জানা যায় পাহাড়ি বাবা ছিলেন গাজীপুরে, তার আশ্রমের কাছেই একটা বাগানে স্বামীজি থাকতেন। তা যেদিন তিনি পাহাড়ি বাবার কাছে, সেই সময় জানেন আপনারা যে তার দীক্ষা নেওয়ার মনস্থ হয়েছিল, যেদিন তিনি দীক্ষা নেবেন ঠিক তার আগের দিন রাতে ঠাকুর তার ডান দিকে দাঁড়িয়ে খুব দুঃখিতভাবে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন। এরকম 2-3 ঘন্টা অতিবাহিত হয়েছিল নির্বাক চাহনিতে। তখন স্বামীজি দীক্ষার সংকল্প পাহাড়ি বাবার কাছ থেকে ত্যাগ করেছিলেন। আবার 2-3 বাদে তার মনেই যখন একটু ইচ্ছা জেগেছে আবার ঠাকুরকে ওইভাবে দেখছেন। এরপরে এইরকম উপর্যুপরি 21 দিন 21 ডেজ ঠাকুরের দর্শন পেয়ে স্বামীজি দীক্ষার সংকল্প ত্যাগ করেছিলেন। 21 দিন ধরে এই যে দেখছেন, এই সময়টা কিন্তু এই তিথি উৎসবের সময়তেই বলে মনে হয় যে ওই সময় গাজীপুরে স্বামীজি অবস্থান করছেন। আর ঠাকুরের তিথি উৎসব ফেব্রুয়ারি মাসে সেবার হয়েছিল। আর 1890 কথা, 1890 আর 96-এ জন্মতিথি 15ই ফেব্রুয়ারি শনিবার পড়েছিল। ওই দিন স্বামীজি রাজযোগের ক্লাস শুরু করেছিলেন। প্রথম বিশেষত প্রাথমিক পাঠার্থী যারা, নভিস যারা, বিগিনার্স যারা, তাদের জন্য ওই তিথির দিনই শুরু করলেন। আর সাধারণ উৎসবের দিন 23শে ফেব্রুয়ারি স্বামীজি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন কনসার্ট হলে নিজ গুরুর উপর মাই মাস্টার মদীয় আচার্যদেব নামে বক্তৃতা দেন। এটি আমেরিকায় রামকৃষ্ণের উপর স্বামীজির একমাত্র বক্তৃতা। পূজনীয় চেতনানন্দজি লিখেছেন, এই বক্তৃতার একটি তাৎপর্যপূর্ণ ঘটনা স্বামী নির্বাণানন্দের কাছে আমরা শুনেছি। তিনি বলেছিলেন, নিউ ইয়র্কে মাই মাস্টার বক্তৃতা দিতে স্বামীজি মঞ্চের উপর দাঁড়ালেন। তারপর শ্রোতাদের দেখে তার মনে পরিবর্তন এলো। তিনি ভাবলেন যে সম্পূর্ণ কাম কাঞ্চন ত্যাগী ঠাকুরের জীবন এই কাম কাঞ্চন আসক্ত শ্রোতারা বুঝতে পারবে না, সুতরাং ঠাকুরের সম্বন্ধে কিছু না বলাই ভালো। ঠিক সেই সময় ঠাকুর স্বামীজিকে দর্শন দিয়ে বললেন, আমার সম্বন্ধে এদের বল, এদের মঙ্গল হবে। এই উৎসবের আগে তিনি প্রবাস থেকে ভারতে, খুব সম্ভবত ত্রিগুণাতীতানন্দজিকে, সারদা মহারাজ, উনি খুব উদ্যোগী ছিলেন এই উৎসবের ব্যাপারে, তাকে স্বামীজি কেবেল করে পাঠান। কেবেল মানে টেলিগ্রাম বা কেবেল যেটি বলা হয়। সুতরাং বুঝতে হবে প্রবাসে থাকাকালীন তিনি এই দিনটির কথা মনে রাখতেন এবং নিজের মতো ভাবে সেটি স্মরণ মনন করতেন হয়তোবা। পঞ্চমত দেখব ভক্ত বালক বিবেকানন্দের রূপ। প্রত্যক্ষদর্শী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1897 সালের জন্ম উৎসব উপলক্ষে স্মৃতিচারণ করেছেন। লিখছেন, মনে করেছিলাম স্বামীজি সন্ন্যাসী, হয়তো ধীর গম্ভীরভাবে মৃদু পদক্ষেপে মন্দিরে আগমন করবেন, কিন্তু আমার ওই ধারণা সম্পূর্ণ ব্যর্থ করে তিনি নাট মন্দিরে প্রবেশ করলেন। তাতে ধীরতা বা গাম্ভীর্যের কোনো লক্ষণই দেখতে পেলাম না। উদ্দাম চঞ্চল বালকের মতো
যেন অস্থিরভাবে তিনি নাট মন্দিরে দক্ষিণেশ্বরে প্রবেশ করলেন। এই জন্মোৎসবের দিনের পরে স্বামীজি আবার দক্ষিণেশ্বরে যান ক্ষেত্রীর রাজা অজিত সিংহের সঙ্গে 21শে মার্চ। মাঝে কিছু ঘটনা ঘটেছিল যে পরোক্ষভাবে স্বামীজিকে জানানো হলো যে দক্ষিণেশ্বরে তার আগমন বাঞ্ছনীয় নয়। এটি ছিল তার ওই ক্ষেত্রী রাজার সঙ্গে 21শে মার্চ তার শেষ আগমন। কেন অবাঞ্ছিত হয়েছিলেন সে বিষয়ে সমকালীন ভারতবর্ষের শঙ্করী প্রসাদ বসুর যে বই তার 3য় খণ্ডে বিস্তৃত আলোচনা রয়েছে। তা আমরা সে প্রসঙ্গে না গিয়ে ওই শেষ আগমনের যে বিবরণ কুমুদবন্ধু সেনের বর্ণনা, সেখানেও দেখি ওই বালক বিবেকানন্দের এক রূপ। ঘরে প্রবেশ করেই ঠাকুরের ঘরে দক্ষিণেশ্বরে স্বামীজি ওই ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লুটিয়ে গড়াগড়ি দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করতে লাগলেন। স্বামীজি এই প্রকার 3 বার গড়াগড়ি দিয়ে ক্ষেত্রীর মহারাজকে পঞ্চবটির দিকে নিয়ে চললেন। পঞ্চবটির তলায় এসে স্বামীজি অপূর্বভাবে বিভোর হলেন। পরে বালকের মতো আনন্দে পঞ্চবটির একটি ডালে বসে ঝুলতে লাগলেন। মহারাজকে সম্বোধন করে বললেন, শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখন আমরা এই রকম গাছে দোল খেতাম, আনন্দ করতাম। আজ সেই কথা স্মৃতিপথে উদিত হচ্ছে। দেখো এই গঙ্গা তীরে কি অপূর্ব দৃশ্য, কি সুন্দর পরিবেশ। সেদিন সকলে আধ ঘন্টা যাবৎ স্বামীজির সাথে পঞ্চবটিতে ধ্যানও করেন। নরেন তো বাল্যকাল থেকেই, বালক অবস্থা থেকেই ধ্যান সিদ্ধ, তাই এটিকে তার বালক রূপ বলেই গণ্য করা যেতে পারে। 5টি রূপ আমরা দেখলাম। প্রথমত ধ্যানী বিবেকানন্দের রূপ, তারপরে গায়ক ও বাদক বিবেকানন্দ, তারপরে লেখক ও বক্তা বিবেকানন্দ, এবং চতুর্থত আমরা দেখলাম প্রবাসে বিবেকানন্দের এই তিথি উৎসব উদযাপন, আর এই পঞ্চমত ভক্ত বালক বিবেকানন্দ এই বিশেষ উৎসবে। এরপরে ষষ্ঠ যে রূপটি সেটি হলো পূজারী বিবেকানন্দের রূপ। 1887 থেকে 91 পর্যন্ত বরানগর মঠে ঠাকুরের জন্মতিথি পালন হতো অষ্টপ্রহর ব্যাপী পূজার মাধ্যমে। দিনের বেলা হতো 10 অবতারের পূজা, আবার রাত্রে 10 মহাবিদ্যার পূজা হয়ে পরের দিন ব্রাহ্ম মুহূর্তে হোম করে জন্ম উৎসবের পরিসমাপ্তি ঘটত। বরানগর মঠ প্রতিষ্ঠার 2-3 বছর পরের ঘটনা। একবার মঠে, খুব সম্ভবত 88 কি 1889 সালে, শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা করেছিলেন স্বামীজি নিজেই। সাধারণত শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি করতেন। লাটু মহারাজের স্মৃতি কথায় জানা যায় একবার লোরেন ভাই ঠাকুরের তিথি পূজা করতে বসে 4-5 ঘন্টা লাগিয়ে দিল। শশী ভাই তো পূজা দেখে অবাক হয়ে গেল। শুনেছি লোরেন ভাই ধ্যানে বসে সেদিন মানস পূজা করেছিল। ধ্যান শেষে স্বামীজি দেখলেন পুষ্পপাত্রে ফুল চন্দন সব রয়েছে। তখন তিনি সব একসাথে তুলে ঠাকুরকে সেই নিবেদন করলেন পুষ্পপাত্র থেকে। তারপর ভাব বিভোর হয়ে বেরিয়ে এলেন। এ প্রসঙ্গে স্বামীজির মহাপুরুষ মহারাজ বলছেন, স্বামীজির পূজা দেখবার মতো ছিল। তখন তার মুখ, স্বামীজি যে খুব ফর্সা ছিলেন মনে হয় সেরকম নয়, একটু শ্যামবর্ণ, কিন্তু তাও মহাপুরুষ মহারাজ বলছেন তখন তার মুখ পুজোর সময় লাল হয়ে যেত। 1898-তে দাঁয়েদের ঠাকুর বাড়িতে যে মহোৎসব, সেখানে যখন হচ্ছে সেইটি, তখন নিঃশব্দে আরেকটি যুগান্তকারী ঘটনা ঘটেছিল। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মাত্র 12 কি 20 জন।
স্থানটি মঠের কেনা নূতন জমি। সেদিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি স্বামীজি মঠের এই নতুন জমিতে যজ্ঞ করে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। পূজা প্রতিষ্ঠার পর নীলাম্বর বাবুর বাগানবাড়িতে ফিরে গিয়ে স্বামীজি বলেন, ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো। 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। যাই হোক, এটি পূজারী বিবেকানন্দের প্রসঙ্গ হচ্ছে। দেখি যে স্বামী শিষ্য সংবাদের বর্ণনা অনুসারে সেই ঐতিহাসিক দিনে স্বামীজি অবতীর্ণ হয়েছিলেন পূজারী বিবেকানন্দ রূপে। একবার নয়, দুবার। শরৎচন্দ্র চক্রবর্তী লিপিবদ্ধ করেছেন, প্রাতে গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে প্রবেশ করিলেন। অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রের ফুল বিল্বপত্র 2 হাতে এককালে তুলিয়া লইলেন এবং শ্রী রামকৃষ্ণদেবের পাদুকায় শ্রী পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন। অপূর্ব দর্শন। ধ্যান পূজাবসানে এইবার মঠভূমিতে যাইবার আয়োজন হইতে লাগিল। তাম্র নির্মিত কৌটায় রক্ষিত শ্রী রামকৃষ্ণদেবের ভস্মাস্থি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন। স্বামীজি স্কন্ধস্থিত কৌটাটি জমিতে বিস্তীর্ণ আসন উপরি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনন্তর স্বামীজি পুনরায় পূজায় বসিলেন। পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভাতৃগণের সহায়ে সেইবারে মহাপুরুষজি নিজে পায়েস রান্না করেছিলেন। সেই পায়েসান্ন প্রস্তুত হওয়ার করে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। সুতরাং আমরা দেখলাম যে সেই দিন, বিশেষ ঐতিহাসিক দিনে দুইবার স্বামীজি পূজকের আসন গ্রহণ করে সেই ভূমিকা পালন করেছিলেন। এখন স্বামীজির পূজা তো শুধু ফুল বেলপাতার পূজা বা পূজার আসনে বসে পূজা নয়, একই সাথে তা বাঙময়ী পূজা। তাই এ প্রসঙ্গে প্রবাসের থেকে প্রত্যাগত বালক বিবেকানন্দের বাঙময়ী পূজার একটা সুন্দর রূপ অম্বিকানন্দজির স্মৃতিচারণে ফুটে উঠেছে। একই সাথে দেখবেন এইটিতে বালক বিবেকানন্দ, প্রবাস প্রত্যাগত বিবেকানন্দ এবং তার বাঙময়ী যে পূজারী বিবেকানন্দ, এই তিনটি আমরা ধরা পড়ছে দেখি। তিনি লিখছেন অম্বিকানন্দজি, তখন বেলুড় মঠ তৈরি হয়নি। মঠ তখন নীলাম্বর বাবুর বাড়িতে, বেলুড়ে দায়েদের ঠাকুর বাড়িতে ঠাকুরের জন্ম উৎসব হলো। স্বামীজি দেখতে চললেন, সঙ্গে সাহেব মেমেরা। শামিয়ানা খাটানো হয়েছে, বহু লোক। সকলে স্বামীজিকে অনুরোধ করলো, স্বামীজি আজ শুভ দিনে আমরা আপনার মুখ থেকে 2টো কথা শুনতে চাই। স্বামীজি রাজি হলেন। এর পরের বর্ণনা, রোদ তাঁর গায়ে পড়ছে দেখে মেমরা রং বেরঙের ছাতা খুলে তাঁর মাথার উপর ধরল। স্বামীজির সেই অপূর্ব বলার ঢং ও তেজ দেখলাম। তিনি বাংলায় কিছুক্ষণ বলেছিলেন। ঠাকুরের জন্ম উৎসবকে কেন্দ্র করে স্বামীজির যে 7ম রূপ, সেটি হল কর্মী ও সংগঠক বিবেকানন্দ। পূজনীয় চেতনানন্দজি লিখেছেন, ঠাকুরের জন্ম উৎসব সম্বন্ধে স্বামীজির ধ্যান ধারণা ছিল অনেক উঁচু মাত্রার। তার প্রত্যাশা ছিল সুদূর প্রসারী। তার মনোভাব কিছুটা পরিস্ফুট হয়েছে তার গুরু ভাইদের লেখা একটি চিঠির মধ্যে। স্বামীজি লিখছেন, নট অনলি দিস মহোৎসব will be his memorial, but the central union of an intense propaganda of his doctrines। অর্থাৎ মহোৎসব শ্রী রামকৃষ্ণের শুধুমাত্র একটি স্মারক হবে না, এই মহোৎসব হবে একটি কেন্দ্রীয় প্রচার কেন্দ্র, যার মাধ্যমে তাঁর ঠাকুরের চিরকল্যাণকামী ধর্মমত সমূহ বহুল প্রচারিত হতে পারে।
জগতে। উপরন্তু স্বামীজি চেয়েছিলেন মহোৎসব সংগঠনের দ্বারা গণমানসে ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্র প্রস্তুত করতে। পূর্বোক্ত জন্মোৎসবগুলি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এই উৎসবগুলো প্রথমত আমাদের সমাজের নিষ্ঠুর জাতিভেদ প্রথা ভেঙে দিয়েছে, দ্বিতীয়ত স্ত্রী জাতির প্রতি সম্মান ও সমানাধিকারের পথ পরিষ্কার করেছে, তৃতীয়ত ধনী ও দরিদ্রের বৈষম্য নিবারণ করেছে, চতুর্থত ঠাকুরের যে সহজ পরমত সহিষ্ণু সর্বজনীন ধর্ম তার দ্বার উদ্ঘাটন করেছে, পঞ্চমত মানুষের মনে আশা, ভালোবাসা, আনন্দ ও বিশ্বাস জাগিয়ে তুলেছে, ষষ্ঠত সমাজে পতিত, অবহেলিত, অত্যাচারিত, দুর্দশাগ্রস্ত অগণিত মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। 1897 সাল, যুগ সন্ধির কাল। আমার বয়স তখন 17। সেবারে ঠাকুরের উৎসব দক্ষিণেশ্বরে হয়েছিল। আমরা দুই বন্ধুতে মেলা দেখতে বেরিয়েছি। দেখি মানব স্রোত চলেছে, বিচিত্র কল্লোল, রকমারি গতি, উৎসুক নেত্র, অবিশ্রাম কর্ম এবং জীবন সংগ্রামের প্রতিযোগিতা। মনে হচ্ছে যেন সহস্র বছর পরে গৃহপ্রাচীর ভেঙে অগণিত লোক বেরিয়ে পড়েছে। এক জায়গায় খুব ভিড় জমেছে, উঠতি বয়স, গায়ে বেশ জোর। ভিড় ঠেলে একেবারে ভিতরে ঢুকে পড়লাম। প্রসাদ বিতরণ হচ্ছে, মালসা ভোগ, গ্রহীতাদের মধ্যে হইচই ঠেলাঠেলি, বিতরণকারীরা নীরবে কাজ করে চলেছেন। আমি হাত বাড়িয়ে একটা মালসা নিলাম, বন্ধুকেও একটা নিতে বললাম। মুন্ডিত মস্তক, গৈরিক বসন পরিহিত একজন সন্ন্যাসী ধীর স্থির হয়ে দাঁড়িয়ে তত্ত্বাবধান করছেন। তার দিকে চোখ পড়তেই মন গিয়ে তায় লিপ্ত হলো। আরও 5-6 জন প্রসাদ বিতরণে তৎপর। সন্ন্যাসী প্রবরের নাম ধাম জানবার ইচ্ছা হলো। এর পরনে গেরুয়া, মাথা দাড়ি কামানো, জল জলে বড় বড় চোখ। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ইনি স্বামী বিবেকানন্দ। এই প্রত্যক্ষদর্শী হচ্ছেন পূজনীয় শঙ্করানন্দজি, তার স্মৃতিচারণ। এর থেকে দেখি যে ওই যে খিচুড়ি বিতরণ হচ্ছে, মালসা ভোগ হাতে হাতে, যে সেই সময়কার রীতি, সেইটি স্বামীজি নিজে দাঁড়িয়ে তদারকি করছেন। সুতরাং শুধু সংগঠক নয়, কর্মী রূপেও বিবেকানন্দ অন ফিল্ড এই উৎসবে যোগদান করেছেন। এরপর তার অষ্টম যে রূপ, সেটি হলো প্রবর্তক বিবেকানন্দ। নতুন কিছু ধ্যান ধারণা, চিন্তা ভাবনার তিনি প্রবর্তনা করেছেন উৎসবেরকে কেন্দ্র করে। অনেক কিছু রয়েছে, কিছু খণ্ডচিত্র তুলে ধরা হলো। 1. পরমহংস মশাইয়ের জীবনচরিত ছাপিয়ে ও তর্জমা করে বিক্রি করতে বলছেন। বলছেন যে বিতরণ করলে লোকে পড়ে না, কিছু দাম নেবে, এটি তার লিখিত নির্দেশ। 2. পরমহংসদেবের জীবনচরিত পাঠ এবং বেদ বেদান্ত পুঁথি একত্র করে আরতি করবে ও কিঞ্চিত কিঞ্চিত পেলা আদায় করবে। সুতরাং পাবলিকেশন অ্যান্ড সেলস এবং রিডিং ও কালেকশন, এই দুটি ছাড়াও তৃতীয়ত দেখি স্বামীজি লিখছেন মেয়ে পুরুষ ভেদাভেদ, জাতিভেদ, ধনভেদ, বিদ্যাভেদ ইত্যাদি নরক দ্বাররূপ বহু ভেদ সংসারের মধ্যেই থাকুক। এখানে পাপী অপাপী, সাধু অসাধু, আবাল বৃদ্ধ বনিতা, নরনারী সকলের সমান অধিকার। বছরের মধ্যে অন্তত একদিন সহস্র সহস্র নরনারী পাপ বুদ্ধি ও ভেদ বুদ্ধির হাত থেকে নিস্তার লাভ করে হরিনাম করে ও শুনে নিজেদের মঙ্গল সাধন করবে এই উৎসবে। 4. লিখেছেন খুব সাহসী লেখনী, তৎকালীন যুগের পরিপ্রেক্ষিতে, তার প্রেক্ষাপটও রয়েছে, তার সেই প্রসঙ্গে যাচ্ছি না।
লিখেছেন, বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সকলে আসুক, তার অবারিত দ্বার। তবে পাশাপাশি সামাজিক সাবধানতার জন্য জনকতেক বয়স্ক লোক ছড়িদারের কার্য ওই দিন নেবে, তদারকি করবে ছড়িদার। এইটিও স্বামীজি প্রবর্তন করছেন। 5 লিখেছেন, ভোগের নাম করে সকলকে পিত্তি পরিয়ে বাসি করকরে ভাত খাওয়াবে না, 2টো ফিল্টার তৈয়ার করবে, সেই জলে রান্না ও খাওয়া 2। খাওয়া দাওয়া অতি সাধারণ, মহাপ্রসাদ, সরাভোগ, দ্বারা প্রসাদ ইতি। এখন রয়েছে যে অন্তলীলা কালে ঠাকুর একদিন বলেন, ভেতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। এই প্রসঙ্গতে টেনে বৈকুণ্ঠনাথ সান্যাল ব্যাখ্যা করেছেন, অনুশীলনে দেখা যায় অবতার পুরুষ মাত্রেরই এক এক প্রকার ভোজ্য প্রিয় ছিল। অযোধ্যানাথের রাজভোগ, বৃন্দাবন চন্দ্রের ক্ষীর স্বর, অমিতাভের ফানিত এক প্রকার মিষ্টান্ন, বুদ্ধদেবের কথা। তারপরে নিমাই চাঁদের মালসা ভোগ, মাটির হাঁড়িতে চিরা মুরকি দই। ভাবিকালে পুণ্যক্ষেত্র দক্ষিণেশ্বর, স্বামীজি প্রতিষ্ঠিত বেলুড় মঠ, অন্যান্য অর্চনা স্থানকে দ্বিতীয় জগন্নাথ ক্ষেত্র, যথায় ভেদাভেদ ভুলে সকল বর্ণই একসঙ্গে প্রসাদ পাবে তাতে পরিণত করবেন ভাবিয়া প্রভু খেচরান্ন ভোজনের ইচ্ছা করিলেন। তাই প্রিয়তম নরেন্দ্রনাথ প্রভুর জন্ম উৎসবে তাহারই অভীপ্সিত খেচরান্ন দ্বারা, মানে খিচুড়ি, তার বিরাট রূপের এরূপ বিরাট ভোগের ব্যবস্থা করেন। এটিও একটি প্রবর্তক বিবেকানন্দের রূপ। আর ষষ্ঠত দেখি যে পত্রে লিখছেন স্বামীজি, তোমরা মহোৎসবে তো খুব লুচি সন্দেশ বাটলে, আর কতকগুলি নিষ্কর্মার দল গান করলে, তোমরা কি স্পিরিচুয়াল ফুড দিলে তা তো শুনলাম না। তোদের যে পুরানো ভাব নীল অ্যাডমিরারি, কেউ কিছুই জানে না এই ভাব, যতদিন না দূর হবে ততদিন তোরা কিছুই করতে পারবিনি, ততদিন তোদের সাহস হবে না। চিঠিতে এরকম লিখছেন যে স্পিরিচুয়াল ফুড দেওয়ার কথা, আধ্যাত্মিক খাদ্য। পরে দেশে ফিরে জন্মতিথির দিন স্বামীজি সেই দুঃসাহসিক পদক্ষেপ তৎকালীন সমাজের প্রেক্ষিতে নিয়েছিলেন। আমরা জানি 40-50 জন ব্রাহ্মণেতর ভক্তের বর্ণানুরূপ গায়ত্রী মন্ত্র দিয়ে উপনয়ন সংস্কার করে তাদের ব্রাহ্মণ পদবিতে উন্নীত করেছিলেন। সপ্তমত, স্বামীজি এই উৎসবের সাথে মস্তিষ্কের খোরাককে যুক্ত করতে চেয়েছিলেন। কিছু মাথার কিছু কথা, মাথা মানে ইন্টালেকচুয়াল ফুড, মস্তিষ্কের খোরাক। সেই জন্য বলছেন, প্রথম দিন শাস্ত্রাদি পাঠ ও ব্যাখ্যা, দ্বিতীয় দিন বেদ বেদান্তাদির বিচার ও মীমাংসা, তৃতীয় দিন কোশ্চেন অ্যান্সার ক্লাস, তারপরের দিন চাই কিছু লেকচার হলো, শেষ দিন এখন যেমন মহোৎসব হয় তেমনি হলো। অনেক দিন ধরে 3-4-5 দিন কিংবা 1 সপ্তাহ দিন ধরে স্বামীজি এই জন্ম উৎসব প্রবর্তন করতে চান। পূজনীয় চন্দ্রকান্তানন্দজি জানিয়েছেন, তার বই রয়েছে, সেখান থেকেই অনেক তথ্য আজকের আলোচনায় এসেছে। তা তিনি লিখছেন, শতবার্ষিকীতে অর্থাৎ 1936-এ স্বামীজির ঠাকুরের শতবার্ষিকীতে স্বামীজির মহোৎসব সংক্রান্ত এই অন্তিম ইচ্ছাটি অর্থাৎ সপ্তাহব্যাপী উৎসব সেটি পূর্ণ হয় এবং এই ব্যবস্থার অনেক অঙ্গ আজও অনুসৃত হচ্ছে। এবার নবম তথা শেষ রূপ, তাতে আসার আগে কয়েকটি দিনক্ষণ নিয়ে আলোচনা করা যেতে পারে। যে আমরা দেখি যে আজ এবার তো 2024-এর উৎসব হতে চলেছে, তিথি পূজা হতে চলেছে। 1924-এ অর্থাৎ ঠিক 100 বছর আগে
একটা অভাবনীয় ঘটনা ঘটেছিল। সাধারণ উৎসবের দিন সেটি, শনিবার আগের দিন শনিবার রাত্রে খুব বৃষ্টি হচ্ছে, রান্নার চালায় জল ঢুকেছে, খাবার মাঠে 1 ফুট জল। সারা রাত মহাপুরুষ মহারাজ খোঁজ নিচ্ছেন পরিস্থিতির। সকাল 8টা নাগাদ প্রবীণ সাধুরা মহাপুরুষজিকে বললেন, তাই তো, কি হবে মহারাজ, শত শত মন খাবার নষ্ট হবে যে। শুনে মহাপুরুষজি গম্ভীর হয়ে জপমালা হাতে, ছাতা মাথায় ঠাকুর ঘরে চললেন। সকলেই আলোচনা করছেন প্রায় 250 মন রান্না গঙ্গায় ফেলতে হবে। প্রায় আধ ঘন্টা পরে মহাপুরুষজি মধুর কণ্ঠে ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করছেন। সেটি আর পড়ছি না, বইতে রয়েছে। এবং সেই শ্লোকটি গাইতে গাইতে নেমে এসে গাঢ় স্বরে বলছেন যে, উৎসবের আয়োজন যেমন করছো করে যাও, ঠাকুরের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। আশ্চর্য, তারই তো উৎসব, মহাপুরুষজি বলছেন। আশ্চর্য, মঠের সর্বত্র এই আদেশ বার্তা প্রচারিত হলো এবং পরের দিন রবিবার, শনিবার থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু রবিবার দেখতে দেখতে মেঘ কেটে রোদ উঠল এবং 100 বছর আগের সেই উৎসব সুন্দরভাবে নির্বিঘ্নে হয়েছিল। সেবারে বহু লোক সমাগম হয়েছিল। আরও একটি ঘটনা হচ্ছে, এবারের তিথি পুজো আগামীকাল পড়েছে 12ই মার্চ। তেমনি স্বামীজির জীবৎকালে 12ই মার্চে তিথি পুজো 2 বছর পড়েছিল। 1891-তে স্বামীজি বেঁচে ছিলেন, সেবারও 12ই মার্চ তিথি পুজো হয়েছিল। আর 1902-তেও তিথি পুজো 12ই মার্চ আগামীকালের তারিখে হয়েছিল। তো এই 1902-তে আরেকটি ঘটনা হয়েছিল তিথি পুজোর দিন। সেটি হলো রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের প্রকাশ। এই দুটি তথ্য ছাড়াও বা ঘটনা ছাড়াও তৃতীয় উল্লেখযোগ্য বিষয়টি হলো, ঠিক 125 বছর আগে অর্থাৎ 1899-তে এই তিথি উৎসবকে কেন্দ্র করে দুটি বিখ্যাত কেন্দ্রের আমাদের যে সেন্টার রয়েছে, মায়াবতী এবং বারাণসীতে কাশী সেবাশ্রম, তার পত্তন হয়েছিল। মায়াবতীতে এবং কাশীতে এই তিথি পূজার সময়তেই এই সেন্টার উদ্বোধন হয়েছিল 1899-তে। আর 125 বছরের যে কথাটি বলছি, সেই 125 বছর আগে স্বামীজির স্বপ্ন পূরণ হয়েছিল। স্বামীজির বহুদিনের ইচ্ছা ছিল মঠের নিজের জায়গায়, মঠের নিজের ঠাকুরের জায়গায় তিথি পূজা বা উৎসব বিশেষভাবে বলতে গেলে পালিত হবে। সেটি ওই প্রথম ঠিক 125 বছর আগে 1899-তে এই জমিতে, মঠের জমিতে প্রথম পালিত হয়েছিল। 1898-তে তো দায়েদের ঠাকুর বাড়িতে হলো, সেটি তো মঠের নিজস্ব জায়গা নয়, নিজস্ব জায়গায় ওই পরের বছর 125 বছর আগে পালিত হয়েছিল। আলোচনার একেবারে শেষে এসে গেছি, আর বেশিক্ষণ নয়, 2-3 মিনিট। যে আমরা দেখি এই মহোৎসবে স্বামীজিকে পা ছুঁয়ে প্রণাম করবার সৌভাগ্য হয়েছিল এক যুবকের। পরবর্তী জীবনে তিনি বলছেন, উৎসব দেখা আমার উদ্দেশ্য নয়, বিবেকানন্দকে বুঝবো, দেখব, লাভ করব তার দুর্লভ সঙ্গ, সেটাই ছিল মূল অভিপ্রায়। এই মহাপুরুষের প্রত্যক্ষ ও পরোক্ষ শিক্ষা, আশীর্বাদ আমার জীবনকে সার্থক করেছে। স্বামীজিকে দেখে যেন নূতন চোখ খুলে গেল। সে চোখে ভাই বোন, আত্মীয় স্বজন, আশেপাশের গরিব গুরবরা নূতন করে দেখা দিল। আতুরদের প্রতি, দুঃখীদের প্রতি সহানুভূতি যেন বেড়ে গেল। নিজের সুখ স্বাচ্ছন্দ্য কমে গেল, অপরের স্বার্থ নিজের কাছে বড় হয়ে ফুটে উঠল। এটি 98-এর স্মৃতিচারণ, শঙ্করানন্দজিরই লেখা। তার সেদিন তিনি স্বামীজিকে দর্শন স্পর্শনের সুযোগ পেয়েছিলেন। আর এর 4 বছর পরে 1902 স্বামীজির শেষ যেবার জন্ম উৎসবে যোগদান করছেন, সেবারে স্বামীজির পা খুব টাটিয়েছে, ফুলে উঠেছে। উপর থেকে ঘর থেকে নামছেন না, নামতে পারেন না, স্বচ্ছন্দে চলতেও পারেন না। শিষ্যকে বলছেন, লোকের গুলতান দেখে কি আর হবে, আজ আমার কাছে থাক।
মনের সাথে আজ স্বামীজির সেবা করতে পারবেন ভেবে শিষ্যের মন সেদিন আনন্দে উৎফুল্ল। 10 মিনিটের জন্য শুধু সেদিন মেলা বা উৎসব প্রাঙ্গণে ঘুরে আসেন তিনি। একেবারে বেলা শেষে 4টের সময় স্বামীজির ঘরের দরজা জানলা সব খুলে দেওয়া হলো। উৎসবে আগত লোক সংখ্যা শিষ্যের মুখে শুনে স্বামীজি উঠে দাঁড়ালেন এবং দোতলার সেই ঘর থেকে আগত জনসংঘের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলেন, দৃষ্টিপাত করলেন। তা স্বামীজির এই যে স্পর্শ এই উৎসবের দিনে, বা তার যে দৃষ্টিপাত, তার যে দৃষ্টি নিক্ষেপ, সেটি কি কালের নিয়মে আজ অতীত? আমাদের তেমনটি মনে হয় না, বরং আমাদের বিশ্বাস বিবেকানন্দ আজও উৎসব প্রাঙ্গণে বা তার ঘরের জানলায় দাঁড়িয়ে আছেন। আমাদের প্রতি তার অপলক নেত্র, ধ্যান উত্থিত প্রশান্ত কল্যাণকামী সে দৃষ্টি, এটি স্বামীজির নয় নয় করে নবম রূপ। আমরা বলেছিলাম 9টি রূপ দেখব, এই নবম রূপটি হলো ধ্যানগম্য বিবেকানন্দের রূপ। আমরা শুরু করেছিলাম ধ্যানী বিবেকানন্দকে দিয়ে, আর একদম শেষে এই নবম রূপটি হলো স্বামীজির ধ্যানগম্য রূপ, যেটি আমাদের ধ্যানের মাধ্যমে বিবেকানন্দের সেই রূপটি আমাদের ফুটিয়ে তুলতে হবে। এখানেই বিবেকানন্দের পরিণতি। তবে শেষ বলি কি করে? গিরিশচন্দ্র ঘোষকে অনুসরণ করে বলতে হয়, তব ধ্যান পরম উৎসব। আবারও বলি, তব ধ্যান পরম উৎসব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।